একটা জিনিস কিন্তু ভীষণ রকমভাবে স্পষ্ট, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য ভারতের যে আবেগ, ভারতবাসীর যে আবেগ, সেই আবেগ একদিনে তৈরি হয়নি। পাকিস্তানে যেরকমভাবে আমরা অপারেশন সিন্দুর করতে পারি, এলওসি পার করে আমরা যেরকমভাবে জঙ্গি ক্যাম্পগুলোকে ডিস্ট্রয় করতে পারি, আমাদের সেই ক্ষমতা কিন্তু আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে যে কোনো জায়গায় আছে। এটা আমাদের সেনা এবং আমাদের ডিফেন্স এক্সপার্ট যারা এই বিষয়গুলো দেখভাল করেন তারা বুঝিয়ে দিয়েছেন। বাংলাদেশকে আমরা কিন্তু সেই নজরে দেখি না, মানে বাংলাদেশে গিয়ে বোমা মারা, বাংলাদেশে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা, এই বিষয়টা কিন্তু নয়। তার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের যে আত্মিক যোগ, সেই যোগটা আমাদেরকে একটা দৃঢ় বন্ধনে আবদ্ধ করে রেখেছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, একটা সেখানে বিচার করার বা সেখানে আলোচনার জায়গা ফিরে আসুক, এটাই ভারত কিন্তু সবসময় চায়। আপনারা দেখেছেন সম্প্রতি আমাদের দেশের সেনাপ্রধান আর্মি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন, অ্যানুয়াল প্রেস কনফারেন্স আর্মি ডের আগে করে থাকেন প্রত্যেক বছর। সেইখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশে সরকারের সঙ্গে কথা বলবো তো বলবো কিভাবে, কোন সরকার সেখানে রয়েছে? একটা নির্বাচিত সরকার যদি থাকে তাহলে তো সেখানে সরকারের সঙ্গে এই দেশের সরকারের একটা কথা আলোচনা এগিয়ে যায়। আদারওয়াইজ সেই দেশের সেনাপ্রধান মানে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে আমাদের দেশের সেনাপ্রধানের আদান প্রদান চলে, কথাবার্তা হয় রেগুলার বেসিসে, কি সেখানে সিচুয়েশন সিনারিও কি, সেই সমস্ত তথ্য আদান প্রদান হয়। এবারে আমি ঠিক এই জায়গা থেকে শুভাশিস ব্যানার্জির কাছে আসবো, রাজনৈতিক এই প্রেক্ষাপটটায়। সেটা হচ্ছে গিয়ে আমরা এই মুহূর্তে, আওয়ামী লীগ তো সেখানে ব্যান্ড, এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি নিঃসন্দেহে, এছাড়া জামাতে ইসলাম তারা ভীষণ রকমভাবে উৎসাহী হয়ে পড়েছে যে তারা এবারে নাকি একটা কিছু করে দেখাবে। যেই দলটা বিগত মানে দশকের পর দশক ধরে কিছু করতে পারলো না, তারা এইবারে নাকি কিছু একটা করে দেখাবে, এই ভাবনা চিন্তা নিয়ে তারা এগোচ্ছে। আমি যদি এটা ধরেও নিই যে জামাতে ইসলামী একটা কি ফ্যাক্টর হলো, একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, কিন্তু একটা কি ফ্যাক্টর হলো, বিএনপিকে জামাতের হাত ধরে সরকার গঠন করতে হলো। তারপর জামাতে ইসলামীর মতন সংগঠন বা রাজনৈতিক দলের ক্ষমতায় চলে আসা, ভারত কিভাবে সেটাকে দেখবে বা ভারতের অবস্থান কি হবে? জীবনে কোনোদিন এরকম ভাত ডাল খেয়েছেন যেখানে শুধু লাউয়েরই তরকারি হয়? খাননি তো। লাউ ডালে দেয়, লাউ চিংড়ি হয়, হ্যাঁ, লাউ কেউ কেউ ভর্তা করেও খায়, কিন্তু লাউ দিয়েই সব কিছু হচ্ছে এটা দেখেছেন? দেখেননি কেন বলুন তো? কারণ লাউ হচ্ছে এমন একটা গাছ যে কোনদিন একা বাঁচে না। দেখবেন বিল্ডিংয়ের গা দিয়ে ওঠে, এর গা দিয়ে বাড়ে, কাউকে ধরে ধরে, ক্লাইম্বার ট্রিজ বলে এগুলোকে। লাউ হচ্ছে সেরকমই একটা জিনিস। বাংলাদেশের জামাতের সাথে লাউয়ের সম্পর্ক আছে বলছি না, কিন্তু বাংলাদেশে জামাতের বেড়ে ওঠার সাথে লাউয়ের যথেষ্ট সম্পর্ক আছে। সুতরাং একক প্রচেষ্টায় কোনোদিনই জামাত সরকারে আসতে পারবে না, এটা জামাত নিজে খুব ভালো মতো জানে। দেখুন, আমি একটা গোদা বাংলা কথা বলছি, হ্যাঁ, সেটা হলো মোটামুটি আমি ধরে নিন অঙ্কের খাতিরে 300টা সিটে ভোট হবে। 300টা সিটে যদি ভোট হয়, আপনি যদি জামাত পৃথিবীর সব রকম ইতিহাস বদলে দিল, ধরুন রোমান ইতিহাস বদলে দিল, ইতালির ইতিহাস বদলে দিল, গ্রিসের ইতিহাস বদলে দিল, ভারতবর্ষের ইতিহাস বদলে দিল, সেটা দিলেও 40টা সিটের উপরে যেতে পারবে না। একা মুজিবের বাড়ি ভেঙে 40টা সিটের উপরে বেরোতে পারবে না। তাদের যত ইসলামিক ভীষণ আর অন্যরকম প্রতিষ্ঠান আছে সেগুলোকেও অ্যাড করলে 42 থেকে 45টা, ওর থেকে আগে এগোতে পারবে না। এনসিপি যদি পৃথিবী উল্টে যায়, ধরুন যাদের দাঁতের সেটিং ঠিক না দাঁতের সেটিং করালো, যাদের ধরুন চেহারাটা একটু মোটা সোটা রোগা হয়ে গেল, হ্যাঁ, এই ধরনের সব লোককে একত্রিত করলেন, তাহলে 5টা সিট কম ক্রস করবে না। সুতরাং পৃথিবী উল্টে গেলেও 50 উপরে যাবে না, ঠিক আছে? 50-র উপরে যাবে না মানে কি হয়ে গেল? 50-র উপরে যাবে না মানে যদি তারা সিট দখলের দিক থেকে যান, সেই সিট দখলটা কোনোদিনই 15 to 18% উপরে যাবে না। আপনি 20% জন্য চলুন, আনন্দ করেছে এতদিন ধরে, ছাত্রছাত্র খেলেছে, 60টা সিট দিয়ে দিন। বাকি 240টা সিটে কি হবে? ব্যাগাডুলি খেলা হবে নাকি? বাকি 240টা সিটের মধ্যে বিএনপি যদি লড়ে নিজের দাপটে, বিএনপি কিছু না হলেও 200টা সিট পেয়ে যাবে। যদি বিএনপি 200টা সিট পায়, 40টা সিট ধরুন আরও বাকি দলগুলোর মধ্যে ভাগাভাগি হয়ে গেল, ছেড়ে দিন। বিএনপি 200টা সিট নিয়ে যদি সরকারে যায়, জামাত কি করবে? কি করার ক্ষমতা আছে জামাতের? দ্বিতীয়ত, আপনি দ্বিতীয় লেভেলে আপনি ঢুকে যান। দ্বিতীয় লেভেলটা কি? ধরুন বিএনপি এবং জামাত দুজনেই দুজনের মতো রাখুন। এবার একটা ঘটনা ঘটলো। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ধরুন কোনোভাবে আওয়ামীর একটা আবির্ভাব ঘটলো। আওয়ামী নামে ঘটলো না, আওয়ামীর
একটা কোনো ফিউচারের নামে ঘটলো, একটা কোনো না কোনো এমন একটা নামে ঘটলো আওয়ামীর আবির্ভাব, যে আবির্ভাবটাকে তো রিফাইন্ড আওয়ামীর কথাও তো উঠছে হ্যাঁ হ্যাঁ রিফাইম আওয়ামী ধরো হলো, জয় বাঘ এরম কাউকে একটা প্লান্ট করে দেওয়া হলো, সে ফিরে গেল, তার দলের তরফ থেকে সব কিছু হলো। সেক্ষেত্রে দাঁড়িয়েও আমি আপনাকে বলছি, সিটের মধ্যভাগ এবং সিটের অগ্রিম ভাগ, সিটের সিংহভাগ হবে আওয়ামী এবং বিএনপির মধ্যে। জামাত বাংলাদেশের পলিটিক্সের কোনোদিন অগ্রসর হয়নি, হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষরা বোকা নয়, বাংলাদেশের সাধারণ মানুষরা জামাতকে ভোট দেবে না। যারা পাওয়ারে আসেনি অথচ পাওয়ারের গন্ধ পেয়ে বাংলাদেশের সাধারণ মানুষদের জীবন ধূলিসাৎ করে দিয়েছে, থাকতে খেতে শুতে পারছে না তারা, সেই মানুষগুলো পাওয়ার তুলে দেবে হাতে কাকে? এই এদেরকে, যারা নিজেরা জানে না যে কালকে তারা কি করবে, যারা নিজেরা জানে না তাদের অগ্রসর কিভাবে হবে, যাদের নিজেদের কোনো ফিউচারিস্টিক থিঙ্কিং নেই। একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গল্প নেই, একটা ডেভেলপমেন্টের গল্প নেই। বাংলাদেশ শুধুমাত্র কি ভেবেছে ভারতকে গালাগাল দিয়ে পেঁয়াজের দাম কমাবে? সম্ভব সেটা কোনোদিন? ভারতবর্ষের মতো একটা প্রতিবেশীকে সাথে নিয়ে ম্যাডাম খালেদা জিয়াও চলেছিল, ভারতবর্ষের মতো একটা প্রতিবেশীকে গর্বের সাথে নিয়ে শেখ হাসিনাও চলেছিল, ভারতবর্ষের মতো একটা প্রতিবেশীকে পেয়েছে, এটা বাংলাদেশের ভাগ্য। এবং বাংলাদেশের বোঝা উচিত বাংলাদেশের ইতিহাস কোনোদিন এইভাবে বাড়ি ঘর দৌড় ভেঙে মুছে ফেলা যাবে না। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছিল, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যারা এই রাজাকারদের বিরুদ্ধে লড়েছিল, সেই মানুষদের সেন্টিমেন্টকে আপনি জিরো করতে পারবেন না, এবং তার রিফ্লেকশন বাংলাদেশের ব্যালট বক্সে আসবে। এবং আজকের ডেটে যারা মুক্তি বাহিনী আছে, মুক্তিযোদ্ধা আছে, যারা বীর মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশের, সেই বীর মুক্তিযোদ্ধারা যারা আপনার এই ইন্টারভিউ শুনছে, তারা নিজেরা বিশ্বাস করতে বাধ্য আছে যে যদি দরকার পড়ে বাংলাদেশের স্বার্থে তারা আবার রাস্তায় নামবে, যদি দরকার পড়ে তারা বাংলাদেশের স্বার্থে সেই গর্বের সাথে আবার ভোট দেবে এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে। বাংলাদেশ মানে জামাত নয়, বাংলাদেশ মানে জামাত কেন্দ্রিক রাজনীতি নয়, বাংলাদেশ মানে একটা অত্যন্ত গর্বের রাষ্ট্র। বাংলাদেশের সাধারণ মানুষের, সাধারণ আওয়ামের সেই সেন্টিমেন্টকে ভারতবর্ষ শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে যে বাংলাদেশের মানুষই বাংলাদেশের আগামী ইতিহাস লিখবে। আমি ঠিক এই জায়গা থেকেই প্রশ্নটা ওঠে, সেটা হচ্ছে যে এই যে বিশ্লেষণগুলো আপনি করলেন, নিশ্চিতভাবে বাংলাদেশের অন্দরেও যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন যারা বিশ্লেষকরা রয়েছেন, তারাও কিন্তু ঠিক একই রকমের বিশ্লেষণই করছেন। প্রশ্ন হচ্ছে এই ভাবনাগুলো বা এই বিশ্লেষণগুলো তো ইউনূসের সরকার, ইন্টারিম গভর্নমেন্টও তো শুনছে। এখন একটা আলোচনা জোরদার হচ্ছে, আপনি জানেন যে এনসিপির তরফ থেকে খুব দাবি, সেটা হচ্ছে গিয়ে আগে গণপরিষদের পরিবর্তন করতে হবে, সেটাকে রিফাইন করতে হবে, তারপর নাকি ভোটের দিকে এগোনো যাবে। এই যে ফেব্রুয়ারিতে ভোটের কথা বলা হচ্ছে, আদৌ কি এই ভোট সম্ভব হবে? অলরেডি এটাও শোনা যাচ্ছে যে এসআইআর এর কাজ নাকি ওখানেও চলছে, রিভিশনের কাজ, সেই কাজ হয়েও গিয়েছে। ব্যাপক পরিমাণে মহিলাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, এবং মানে একটা সার্ভেতে নাকি তারা বুঝতে পেরেছেন যে মহিলারা তারা জামাতের এগেনস্টে বেশি বেশি করে ভোট দেবেন, সেই কারণে নাকি মহিলাদের নাম বাতিল হয়েছে।